নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আজ আমার চ্যানেল 150 সাবস্ক্রাইবার ছুঁয়েছে। এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি ট্রাভেল ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে, অর্থাৎ দীঘা ঘুরতে যাওয়ার সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো এতক্ষণে তো তোমরা দেখেই নিলে যে আমরা যে রিসর্টে ছিলাম সেখানে রুমের দরজা খুলতেই একরাশ সবুজ মাঠ সকালবেলা আমাদেরকে সুপ্রভাত জানিয়ে দিল। তো চলো তোমাদের এবার রিসর্টের কিছুটা অংশ ঘুরিয়ে দেখাই সকালবেলা। তো তোমরা দেখতেই পাচ্ছো রিসর্টের ভেতর চারিদিকে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো, খুব সুন্দর করে প্রকৃতির সাথে এই গাছপালা মিশিয়ে রিসর্টটাকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। সম্ভবত আমি তোমাদেরকে কালকে যখন এসেছিলাম তখন ওশিয়ানার এই মেন গেটটা, ফ্রন্ট সাইডটা তোমাদের দেখায়নি। কালকে এতটাই টায়ার্ড ছিলাম সেই জন্য দেখানো হয়ে ওঠেনি। তো এখন সেই জন্য আমি সেটা ভিডিওতে কভার করে দিলাম। এই যে হচ্ছে ওশিয়ানার মেন গেট। তো চলো বন্ধুরা, এবারেতে আমরা একটু এগোই। ডান দিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে, আর বাঁ দিকে তো ঝিল, আর এই ঝিলটাতে নামার একটা ছোট্ট একটা সিঁড়ি রয়েছে, বেশ কয়েকটা ধাপ। চারিদিকে সিঁড়ির চারিদিকে গাছপালা, ছোট ছোট গাছপালায় ভরে উঠেছে, আর পাশেই রয়েছে একটা ছোট্ট ব্রিজ, যেটা ঝিলটার সঙ্গে, ঝিলটার ওপর দিয়ে এপার আর ওপার করা যায়। আর ওপারেও রয়েছে ওশিয়ানার রুম কটেজ। তো চলো মাঝ বরাবর যাওয়া যাক। এখানে পরিবেশটা এতটাই সুন্দর, চুপচাপ নিঝুম। যারা শহরের ব্যস্ততম যানজট, সারাদিনের কোলাহল থেকে দুদিনের জন্য নিরিবিলিতে সময় কাটাতে চাও, তারা এইখানে অবশ্যই আসতে পারো। খুবই সুন্দর। তো চলো এরপর আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে সমুদ্রে। তো আমরা রিসর্টেই ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে নিয়েছি এবার সি বিচে যাওয়ার জন্য। এই পুরো চারদিকের জায়গাটাই হচ্ছে ওশিয়ানার অংশ, পুরোটাই খুব সুন্দর কটেজ এবং হাউসে ভর্তি এই চারিদিকটাই। আর এখান দিয়েই সোজা চলে গেলে আমরা দেখতে পেয়ে যাব সি বিচ। তো এখান থেকে আমাদের প্রথমে এই রাস্তাটা পেরিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে। খুব সুন্দর চারিদিকটা, দেখে মনে হবে জঙ্গলে ঘেরা। এইটা হচ্ছে, এই দিক দিয়ে আমরা এলাম। তো এই রাস্তাটা দেখে খুব সুন্দর, ঝাউয়ের বন এই দিকটা। আর এই এবার সিঁড়ি ওঠা, আর দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি বালি চারিদিকে ভর্তি, প্রচণ্ড রকমভাবেই চারিদিকে বালি। আর এমনিতেই জুতোর মধ্যে বালি ঢুকে আসছে। আর এতটাই তীব্র গরম ছিল, যেহেতু আমরা জুন মাসে গেছিলাম, তো প্রচণ্ডই তীব্র গরম ছিল। আর মারাত্মক রোদেরও কবলে আমরা পড়েছিলাম। তো এই হচ্ছে ঝাউয়ের বন, খুব সুন্দর পরিবেশটা, চারিদিকে ঝাউ গাছ, আর ওই সামনেই সমুদ্র আর আকাশ পুরো একসঙ্গে মিশে গেছে। আর এই অলরেডি আমরা চলে এসেছি সমুদ্রের তীরে।
এবার আমরা এসে পড়েছি অলরেডি একটা টেন্টে, রোদ্দুরে ভাজা ভাজা হয়ে একেবারে মাছ ভাজার মতো প্রায় অবস্থা। তো এই গরম আর রোদ্দুরে একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পর টেন্টের নিচে বসে মাছ ভাজা খেতে খেতে যে সমুদ্র উপভোগ করার ব্যাপারটা, সেটা একটা আলাদা মাত্রায় গিয়ে পৌঁছেছিল যদিও। তো তারপর আবার কি, সমুদ্রের জল সামনে আর আমাদেরকে আটকায়। তো এরপর আমরা চলে গেলাম সমুদ্রের জলে একটু নিজেদেরকে ভিজিয়ে নিতে। তো স্নানের পর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিলাম। তারপর একটু রেস্টের পর বিকেলবেলা একটা টোটো নিয়ে রওনা হলাম দীঘা চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে বেরোনোর আগে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা সময় দেরি হয়ে গিয়েছিল। তো তারপর বৃষ্টি থামার পর আমরা আবার চলা শুরু করলাম দীঘা চন্দনেশ্বরের উদ্দেশ্যে। কথিত আছে দীঘা চন্দনেশ্বর মন্দির নাকি খুবই জাগ্রত। এই মন্দিরটি ওড়িশার বালেশ্বর জেলায় অবস্থিত, যা পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে দীঘা শহরের কাছেই রয়েছে। এখানে ওড়িশা নববর্ষের প্রথম দিনে বিশাল বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়। দীঘা থেকে চন্দনেশ্বর মন্দিরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, তাই টোটো করে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। এতক্ষণে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা ওড়িশা ডিস্ট্রিক্টের ভেতর ঢুকে এসেছি, কারণ পাশের দোকানগুলির হোর্ডিংয়ে ওড়িয়া ভাষায় বিভিন্ন রকমের লেখা রয়েছে। কথায় কথায় এসে পড়লাম আমরা চন্দনেশ্বর মন্দিরে। দূরে দেখতেই পাওয়া যাচ্ছে মন্দিরের গেট এবং ভেতরে মন্দির। জয় বাবা চন্দনেশ্বর। মন্দিরে ঢোকার মুখে কিছু পাশের দোকানগুলিতে পূজার বিভিন্ন রকম সামগ্রী, যেমন চন্দনেশ্বর মন্দিরের ফটো, শিবলিঙ্গ এবং পূজার বাসনপত্র, বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হতে দেখা গেল। এরপর আমরা প্রবেশ করলাম ধীরে ধীরে মন্দিরের ভেতরে। দেখতেই পাচ্ছ এখানেও বৃষ্টি হওয়ার জন্য মন্দির চত্বর পুরোপুরিভাবে ভিজে রয়েছে। ঢুকে নিয়ে ডান দিকে একটি পুকুর মতন বাঁধানো পুকুরঘাট দেখতে পাওয়া গেল। এই হচ্ছে প্রবেশের দ্বার, প্রধান দ্বার, আর এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। মন্দিরের ভেতর পুজো দেওয়ার সরঞ্জাম যেমন ধূপ, মোমবাতি, ঘিয়ের প্রদীপ, কলকে, মালা, ফুল এবং প্রসাদ হিসেবে খাজা ইত্যাদি পাওয়া যায়। তো আমরা সেখান থেকেই পুজো দেওয়ার সামগ্রী কিনে নিলাম। মন্দির খোলা হয় ভোর 5টায় এবং সারাদিন অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মন্দির খোলা থাকে দর্শনার্থীদের জন্য।
তো পুজো দেওয়ার পর বাবা চন্দনেশ্বর মন্দিরের ভেতর একটু চারিদিকটা ঘুরে নিলাম। মন্দির চত্বর অনেক বড় এবং মন্দির গর্ভগৃহ খুবই সুন্দর। এক রকমের আলাদা শান্তি উপলব্ধি হয় গর্ভগৃহের ভেতর। তো বাইরে চারিদিকটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই হচ্ছে সেই পুকুর ঘাট বাঁধানো। এই জায়গাটাও খুবই সুন্দর। বাবা চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর রাধাকৃষ্ণ মন্দির, প্রভু জগন্নাথ মন্দির দর্শন করে এবার আমরা দেখে নিলাম মা দুর্গার মন্দির। এই মন্দিরটি অর্থাৎ চন্দনেশ্বর মন্দিরটি বর্গী আমলে তৈরি এবং এর বয়স প্রায় 300 বছর। শোনা যায় এই শিবলিঙ্গ পাতাল ফুঁড়ে উঠে এসেছিলেন। আরও শোনা যায় লক্ষ্মী নামের এক অসহায় মহিলা এই শিবলিঙ্গটি প্রথম দর্শন পান। তারপর অলৌকিক দৃশ্য তার দর্শনের পর সেই মহিলা পার্শ্ববর্তী লোকজনদের তা জানালেন। পরবর্তীকালে এই শিবের মহিমা দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং তৈরি হয় চন্দনেশ্বর মন্দির। ভক্তদের রোগব্যাধি দূর করা এবং বিভিন্ন মনস্কামনাও পূরণ হয় এই বাবা চন্দনেশ্বরের আশীর্বাদে। বাবা চন্দনেশ্বর মন্দিরের দর্শনের পর আমরা রওনা হলাম দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু তারপর A few moments later. তো জগন্নাথ মন্দিরে পৌঁছানোর পর তোমাদের এটা দেখে কী মনে হচ্ছে? এটা কি কলকাতার দুর্গাপুজো, শ্রীভূমির লাইন, নাকি দীঘা জগন্নাথ মন্দিরের বাইরে? তো প্রথমে দেখে আমিও একটু অবাক হয়ে গেছিলাম যে এটা হয়তো কোনো দুর্গাপুজোর প্যান্ডেলের লাইন, স্পেশালি শ্রীভূমির ঠাকুর দেখতে যাওয়ার লাইন। মজা করেই বললাম, কিন্তু না, তা নয়। এটা হলো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরের বাইরে অংশ। এতটাই ভিড়, এতটাই লাইন ছিল, এতটাই ভিড়ের মধ্যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম না যে সেই ভিড়ের মধ্যে নেমে প্রভুকে দর্শন করতে পারবো, তাও সুস্থভাবে। তো অনেক রকম চিন্তাভাবনা করে আমরা সেই দিনের মতন প্রভুকে বাইরে থেকেই প্রণাম জানিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। খুবই সুন্দর দেখতে লাগছিল, মনটাও খারাপ হয়ে গেছিল যে প্রভুকে এতটা সামনে থেকে এসে প্রভুকে দর্শন করতে পারলাম না। তো মন খারাপ নিয়েই কিছুটা সেদিন বাড়ি ফিরেছিলাম। কিন্তু সেই মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ পরের দিনই আমরা সকালবেলায় গিয়েছিলাম জগন্নাথ মন্দির এবং প্রভুর দেখা খুব ভালোভাবে হয়েছিল। তো সেই সকল ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করব পরবর্তী পার্টে। তো তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থেকো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।